রোহিণী সিঁদুর পড়ছে। রোহিণী বিবাহিত জেনে চমকে গেল শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী অনিকেতকে বারবার করে বারণ করে কোনোভাবেই রোহিণীকে যেন সে বিয়ে নিয়ে কথা না বলে, তাহলে কিন্তু রোহিণী দিদি আরও রেগে যাবে। সেখানে কিন্তু হিতের বিপরীত হওয়ার চান্স অনেক বেশি থাকবে। অনিকেত বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন শ্যামলী, তখন আমি আর কোনোভাবেই রোকে জোর করব না, কিন্তু এর পরবর্তী স্টেপ কী হবে সেটা তো বলুন। শ্যামলী বলে, সেটা আমি পরেই বলে দেব, কিন্তু এখন আপনি রোহিণী দিদিকে একটু একা থাকতে দিন। পরের দিন সকাল হতেই শ্যামলী আলুর দম রান্না করছে, আর তখনই প্রিয়া এসে বলে, কী রে শ্যামলী দি, সকাল সকালই চিকেন রান্না করতে শুরু করলি? শ্যামলী তখন বলে, আরে ধুস, কী যে বলো না, আমি তো রান্না করছি এই যে আলুর দম। তখনই প্রিয়া বলে, আলুর দম রান্না করছিস? আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন পুরো চিকেন রান্না করছিস। সত্যি শ্যামলীদি, তোর হাতের রান্নায় জাদু আছে, সে কথা অস্বীকার করি কি করে। এর মধ্যেই শ্যামলী বলে, এই রে, ঠাম্মি মনে হয় পুজোতে বসে গেছে। প্রিয়া দিদি, আমি কিছু ফুল তুলে নিয়ে এসে ঠাম্মিকে দিয়ে আসি, তুমি একটু নাড়া দিতে থাকো। প্রিয়া দিদি বলে, আচ্ছা। এরপর শ্যামলী ফুল তুলে নিয়ে চলে এসেছে আর বলে, ঠাম্মি এ নাও, এখানে সব কিছু আছে। ঠাম্মি তখন বলে, ঠিক আছে, রাখো। শ্যামলী বলে, কি হয়েছে বলো তো ঠাম্মি, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন মেজাজ খুব একটা ভালো নেই, কিছু নিয়ে টেনশন করছো? তখন ঠাম্মি বলে, রোহিণী দিদিভাইটাকে আমি খুব ভালো মতন চিনি, কাল রাত থেকে না খেয়ে রয়েছে, ওর মন মেজাজ একদমই ভালো নেই। সেটাই ভাবছি যে কি করে ওকে এখন বোঝাবো। সব কিছু কেমন যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আমি চাইলেও কিছু করতে পারছি না শ্যামলী। শ্যামলী তখন বলে, রোহিণী দিদিকে নিয়ে তুমি চিন্তা করো না, এই দেখো, রোহিণী দিদির জন্য আমি অনেকগুলো গোলাপ ফুল এনেছি, এগুলো আমি ভালো করে রেখে দিয়ে আসবো ফুলদানিতে, আর দেখবে এই ফুলের গন্ধে রোহিণী দিদির মন অনেক ভালো হয়ে যাবে। ঠাম্মি তুমি একদম টেনশন করো না। ঠাম্মি বলে, ঠিক আছে, তুমি তাহলে যাও, ওর ঘরে গিয়ে রেখে এসো। এরপরেই শ্যামলী রোহিণীর ঘরে চলে গেছিল ফুলদানি খুঁজছে রাখবে বলে ফুলগুলো। আর তখনই দেখা যায় যে ড্রয়ার খুলে শ্যামলী দেখতে পারে এখানে রয়েছে সিঁদুর কৌটো, যেটা দেখার পর শ্যামলী চমকে যায় আর বলে, কি ব্যাপার হলো? শ্যামলী তখন বুঝতে পারে না রোহিণী দিদির ঘরে সিঁদুর কৌটো কি করছে, কারণ সিঁদুর কৌটো তো এখানে রাখার মতো না, অন্য কোনো গল্প আছে নাকি। এরপর রোহিণীর আসার শব্দ জানতে পেরে তখনই তাড়াতাড়ি করে শ্যামলী ঘরের মধ্যেই লুকিয়ে পড়ে, সোফার পেছনে লুকিয়েছে। আর এরপর রোহিণী এসে ড্রয়ারটা খুলে সিঁদুর কৌটো বার করে সিঁদুরটা পরে নেয়, তারপর চুল দিয়ে সেই সিঁদুরটা ঢেকে রাখে, যেটা দেখার পর শ্যামলী চমকে গেছে। শ্যামলী বলে, তার মানে রোহিণী দিদি বিবাহিত, সেই জন্যই এই বিয়েটা করতে চাইছিল না। এখন আমার কাছে পুরোটা স্পষ্ট হয়ে গেছে, কিন্তু কেন রোহিণী দিদি সেই ছেলেটাকেই বা সবার সামনে আনতে পারছে না কেন, এটা আমাকে জানতেই হবে। যাই, গিয়ে স্যারকে সমস্ত কথা বলে আসি। এরপরেই স্যারের ঘরে ঢুকতে শ্যামলীর কেমন একটু লাগছিল। তারপর শ্যামলী দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, স্যার আসবো, আপনার সাথে খুব দরকারি কথা আছে। অনিকেত বলে, কিন্তু শ্যামলী, আপনি এইভাবে আমার ঘরে এসেছেন, মামনি দেখতে পারলে কিন্তু অশান্তি হবে। শ্যামলী তখন বলে, আমি জানি অশান্তি হবে, কিন্তু স্যার কথাগুলো আপনাকে না বললেই নয়। অনিকেত বলে, কি হয়েছে বলুন তো? শ্যামলী বলে, স্যার, আমি রোহিণী দিদির ঘরে ফুল রাখতে গেছিলাম, রোহিণী দিদি জেনে যাবে ফুলগুলো রাখলে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই রোহিণী দিদি আসার ভয়ে আমি সোফার পিছনে লুকিয়ে পড়েছিলাম। তারপরেই দেখতে পাই রোহিণী দিদি এসে সিঁদুর পরলো আর চুল দিয়ে সেই সিঁদুরটাকে আবার ঢেকেও দিল, তার মানে রোহিণী দিদি বিবাহিত। কথাটা শোনার পর অনিকেত তো চমকে যায় আর বলে, কি বলছেন শ্যামলী, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমাদেরও বিবাহিত, আমাকে এক্ষুনি রোহের সাথে গিয়ে কথা বলতে হবে। শ্যামলী তখন বলে, কি করছেন স্যার, আপনার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি রোহিণী দিদিকে গিয়ে বলবেন আর রোহিণী দিদি আপনার কথা শুনে বলে দেবে যে হ্যাঁ, বিয়ে করতে চেয়েছিল বা বিয়ে করেছে। দেখুন, এরকমটা করলে কিন্তু হিতের বিপরীত হবে, তাই বলছি আমাদেরকে সবটা আস্তে আস্তে করতে হবে। আমি না প্রতীক দাদাকে এটাও বলতে শুনেছিলাম যে প্রতীক দাদা রোহিণী দিদির সমস্ত অতীত জানে। আমার মনে হয় একবার প্রতীক দাদার সাথে আমাদের কথা বলা দরকার, যদি প্রতীক দাদা কিছু বলতে পারে তাহলে তো অনেক ভালো হবে। তখনই অনিকেত বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি এক্ষুনি ফোন করছি আর প্রতীককে আসতে বলছি, সেটাই তো ভালো হবে। শ্যামলী বলে, হ্যাঁ সেটাই ভালো হবে, আপনি এক্ষুনি ফোন করুন। এরপর প্রতীককে ফোন করছে আর বলে, প্রতীক, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, তুমি আসবে? তখনই প্রতীক বলে, বেশ, আমি আসছি। এরপর শ্যামলী আর অনিকেত দুজন মিলে প্রতীকের সাথে দেখা করতে যাবে বলে বেরোচ্ছিল, তখনই শ্যামলী আটকে দেয় আর বলে,
কিরে অনি, তুই কোথায় যাচ্ছিস শ্যামলীকে নিয়ে? আজকাল তো দেখছি তো শ্যামলীকে ছাড়া চলছেই না। অনিকেত বলে, আমাদের গ্রেট বেঙ্গলের একটা মিটিং আছে যেখানে শ্যামলীকে নিয়ে যেতে হবে। আমি সেখানেই নিয়ে যাচ্ছি মামুনি। তোমার ভুল ধারণা যে আমি ওনাকে ছাড়া চলতে পারি না। তখনই সূর্য বলে, অপরাজিতা, আজকাল শ্যামলী আমাদের অনেক ব্যবসাজনিত কারণে জড়িত আছে। ওকে না নিয়ে গেলে অনেক কিছুই হবে না, সেই জন্যই ওকে নিয়ে যাচ্ছে। তুমি যে কি বলো না বুঝতে পারি না। অপরাজিতা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা এখন সবাই মিলে শ্যামলীর গুণগানই করো, আর কিছু বলার নেই। এরপর অনিকেত শ্যামলীকে নিয়ে বেরিয়ে যায়। তখনই মামনি বলে, আমি বুঝতে পারছি অনিকেত কোনোভাবেই ডিভোর্স পেপারে সই করতে চাইছে না। আমার না বিরক্ত লেগে যাচ্ছে। অপালা বলে, বৌদি, রোহিণী খেয়েছে? রোহিণী কি বিয়েতে মদ দিয়েছে? কালকে থেকে তো না খাওয়া। অপরাজিতা বলে, সেটা যদি হতো তাহলে তো আমার ভালোই লাগতো। আমার কোনো ছেলে মেয়েই না আমার কথা শুনছে না। আমার একদমই ভালো লাগছে না, জানো তো। সমস্ত কিছু মনে হচ্ছে ছেড়ে চলে যাই। অপালা বলেছি, বৌদি এ সমস্ত কথা বলো না। আমরা তো আছি, ঠিক রোহিণীকে রাজি করিয়ে দেবো, দেখো তুমি একদম ভেবো না। এর মধ্যেই প্রতীকের সাথে মিট করে অনিকেত আর শ্যামলী। অনিকেত বলে, প্রতীক, তুমি রোহিণীর পাস্ট অনেক কিছুই জানো, তুমি আমাদেরকে খুলে বলো ও কেন বিয়েটা করতে চাইছে না। কি হলো প্রতীক, চুপ করে আছো কেন? কিন্তু প্রতীক তখন বলে, অনিকেত দা, আমায় ক্ষমা করে দাও। রোহিণী আমার প্রিয় বন্ধু, ওকে আমি কথা দিয়েছিলাম ও যদি না চায় তাহলে আমি এই সমস্ত ঘটনা কাউকেই বলবো না। আমি এইগুলো ঘটনা কাউকে বলতে পারবো না অনিকেত দা, আমি আমার বন্ধুকে কথা দিয়েছি। তখনই শ্যামলী বলে, প্রতীকদা, আপনার উপরে আমার সম্মান আরোই বেড়ে গেল। কিন্তু যদি আপনি বলতেন তাহলে আমরা একটা রহস্যের সমাধান করতে পারতাম। রোহিণী দিদির সম্পর্কে আপনি অনেক কিছু জানেন, বলুন না। কিন্তু প্রতীক বলে, সরি, আমার পক্ষে সম্ভব না। কারণ আমি তাকে তো বললাম যে আমি কথা দিয়েছি রোহিণীকে, আমি ওর ব্যাপারে কাউকে কিছুই জানাতে পারবো না। অনিকেত বুঝতে পারে প্রতীকের থেকে সে কিছুই জানতে পারবে না, উল্টে ঝামেলা আরও বাড়ছে। এরপর প্রতীকও চলে যায় আর বলে, যেদিন ও চাইবে সেদিন নিশ্চয়ই বলবো। অন্যদিকে অনিকেত বলে, প্রতীকে তো চলে গেল, কি করবো এবার শ্যামলী? শ্যামলী তখন বলে, আমাদেরকে অন্য রাস্তায় যেতে হবে। আপনি বরং রোহিণী দিদির সাথে একবার পুরো কথা বলুন। দেখুন, রোহিণী দিদি যদি আপনার সাথে কিছু কথা বলতে পারে, তার থেকে ভালো কিছু তো আর হতেই পারে না, তাই না? তখনই অনিকেত বলে, ঠিক আছে, আমি রোহিণীর সাথে কথা বলবো। এরপর বাড়িতে গিয়েই রোহিণীর কাছে চলে যায় অনিকেত আর বলে, হ্যাঁ রে রো, আমি জানি তোর মনটা খারাপ, কিন্তু আমি তোর মন ভালো করতে এসেছি। তুই বল না রে বোন, কেন তুই বিয়ে করতে চাইছিস না? রোহিণী তখন বলে, আমার ভালো লাগছে না রে, সেই জন্যই বিয়ে করতে চাইছি না। অনিকেত মনে মনে ভাবে, মামনি তো ভালোবাসার বিয়েতে এগেনস্টে ছিল, আমিও তো একজনকে ভালোবাসতাম, তাকে কখনোই মেনে নেয়নি। তাহলে কি রোহিণী অন্য কাউকে ভালোবেসে বিয়ে করেছে, তাই এখন বলতে পারছে না? এরপর অনিকেত বলে, তুই আমাকে খুলে বল না, তোর মনে আছে ছোটবেলায় তোর পড়ার স্যার যখন তোর সাথে অসভ্যতামি করতে চাইছিল, তুই আমাকে সবার আগে বলেছিলিস। বল না রোহিণী, কি হয়েছে, কেন তুই বিয়ে করতে চাইছিস না? কিন্তু রোহিণী কোনোভাবেই মুখ খোলে না আর বলে, আমার ভালো লাগছে না, তাই আমি বিয়েটা করতে চাইছি না। প্লিজ আমাকে জোর করিস না দা ভাই, তোর কাছ থেকে অন্তত আমি এটুকু তো আশা করতে পারি যে তুই আমাকে জোর করবি না। অনেকে তো আর কিছু বলতে পারে না। শ্যামলী তখন মনে মনে ভাবে, এভাবে বললে হবে না, আমাদের অন্য কোনো ব্যবস্থা করে রোহিণী দিদির মনের কথা জানতে হবে।